তুলি ফোন কেটে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সে জানে না তার ভাই আদৌ ডিউটিতে কিনা। হসপিটালে আছেন সাগরিকা বেগম, রাইহান আর রানু মির্জা। বাকি সবাই বাসায় চলে গেছে। রাব্বি থাকতে চেয়েছিল কিন্তু রাইহান বাসায় যেতে বলেছে। দরকার হলে কাল সকালে আবার আসবে। হসপিটালে তো আর বেশি মানুষ থাকা যায় না। ইরার অবচেতন শরীর বেডে পড়ে আছে, হাতে স্যালাইন দেওয়া। রাইহানের বড্ড চিন্তা হচ্ছে তার বোনটা ঠিক হয়ে যাবে তো। তাকে দ্রুত সুস্থ হতে হবে। সাদাতের কি এখনো ডিউটি শেষ হয়নি? এখনো একটা কল দিয়ে শুনল না ইরা কেমন আছে। রাত 11টা। ইরার একটু একটু করে হুঁশ আসছে। রাইহান ইরার বেডে বসে ইরার দিকে তাকিয়েছিল। রানু মির্জার সাগরিকা বেগম দুজনই আছেন। ইরাকে রেসপন্স করতে দেখে রাইহানের মুখে হাসি ফুটে ওঠে। রাইহান চেঁচিয়ে বলে, ফুপি, বোনের জ্ঞান ফিরেছে। ওই দেখো, ওর চোখের পাতা নড়ছে, হাতের আঙুল নড়ছে। ইরার পুরোপুরি জ্ঞান ফিরেছে, তবে শরীর বড্ড দুর্বল, সেজন্য ওঠার শক্তি পাচ্ছে না। সাগরিকা বেগম ইরাকে ধরে হেলান দিয়ে বসায়। ইরা নিষ্পলক চাহনিতে তাকিয়ে আছে, মাথাটা বড্ড ধরেছে। রানু মির্জা কয়েক লোকমা ভাত মেখে মুখে দেয় ইরার। 2 লোকমা খেয়ে আর খেতে পারে না। রাত অনেক হয়েছে, ফোন হাতে নিয়ে বসে আছে সাদাত। ইরার নাম্বারে ফোন দেয় কিন্তু রিসিভ হয় না। হবে কিভাবে? ইরার ফোনটা তো বাড়িতে ফেলে আসছে। সাদাত এবার রাইহানের কাছে ফোন দেয়। রাইহান প্রায় ঘুমিয়ে গেছিল, হঠাৎ ফোন বাজার শব্দ পেয়ে উঠে বসে। ঘড়িতে দেখে রাত 1টা। রাইহান রুমের বাইরে চলে এসে রিসিভ করে। এখন তোর ডিউটি শেষ হলো সাদাত। সে 8টা থেকে আমার বোনটা অসচেতন অবস্থায় হসপিটালে বেরিয়ে পড়ে আছে, আর তুই এখন কল করছিস? এখন কল দেওয়ার সময় হলো? এতটা মন ভুলো তোর? এটা বলিস না তুই রাত 1টা পর্যন্ত ডিউটিতে ছিলি। সাদাত চুপ করে শুনে তারপর বলে, তুই ভুল বুঝছিস রায়হান, আমি তো খবর নিয়েছি। রাব্বি বলল তুই হসপিটালে আছিস, তাই তো তোকে কল করলাম। ভালো। এরার কি অবস্থা এখন? জ্ঞান ফিরেছে, এখন ঘুমাচ্ছে। অনেক রাত হয়েছে, তুই ঘুমা। বলে কল কেটে দেয় রাইহান। সাদাত ফোন হাতে নিয়ে বসে আছে। রাইহান তার মুখের উপর ফোন কেটে দিল। আমারই ভুল হয়েছে, আগেই ফোন দেওয়া উচিত ছিল। কিন্তু আমার নিজেরই ভালো লাগছিল না। কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। কিন্তু আমার তো এখন বাসায় যাওয়া উচিত। এরা অসুস্থ, কিন্তু আমাকে তো ছুটি দেবে না। 2 দিন পর অনেক বড় একটা মিশন আছে। তাহলে পরের দিন সকালে ইরার কয়েকটা রিপোর্ট করতে দেয়। রাইহান নিজে থেকে সব রিপোর্ট করতে চায়। ইরার শরীর খুব দুর্বল, ঠিক করে হাঁটতে পারছে না। সাগরিকা বেগম ইরাকে ধরে রেখেছেন। সব পরীক্ষা করে ইরাকে বেডে আনা হয়। সকালে মির্জা বাড়ি থেকে খাবার আনে রাব্বি। কয়েক ঘন্টা পর রাইহান গিয়ে রিপোর্ট আনে। সেগুলো নিয়ে ডক্টরের চেম্বারে যায়। ডক্টরের সামনে বসে আছে রাইহান। ডক্টর গভীর মনোযোগ দিয়ে রিপোর্ট দেখছেন। তিনি বেশ কিছুক্ষণ সময় পর রাইহানের দিকে তাকান। রাইহান ডক্টরের দিকেই তাকিয়েছিল, কি বলে সেটার অপেক্ষায় চেয়ে আছে। ডক্টর স্বাভাবিকভাবে বলেন, মিস্টার রায়হান, পেশেন্ট আপনার কি হয়? আমার বোন ডক্টর। আমার বোনের কি হয়েছে ডক্টর? খারাপ কিছু হয়নি তো? রিল্যাক্স মিস্টার রায়হান, আপনার বোনের তেমন কিছুই প্রবলেম হয়নি। রিপোর্টে যা দেখেছি সবটা স্বাভাবিকই, এতে ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো খেলে ইনশাল্লাহ তিনি সুস্থ হয়ে যাবেন। রাইহান স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাথা থেকে অনেক বড় টেনশন নামলো। ডক্টর প্রেসক্রিপশনে কিছু মেডিসিন লিখে দেয়। রাইহান সেগুলো নিয়ে ডক্টরের চেম্বার থেকে বের হয়ে যায়। ইরাকে রিলিজ দেওয়া হয়। রাইহান ইরাকে নিয়ে তাদের বাসায় যেতে চেয়েছিল, তবে শাহাদাত মির্জা ফোন দিয়ে বলেছেন ইরাকে নিয়ে যেন তারা মির্জা বাড়িতে যায়। রাইহান আর না বলেনি, কারণ ইরার পরশু পরীক্ষা। এখন যদি ইরাকে নিয়ে বাসায় যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। তাই মির্জা বাড়ির দিকে গাড়ি ঘোরায়। ইরা আগের থেকে কিছুটা সুস্থ। মির্জা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে দুপুর 1টা বেজে যায়। সাগরিকা বেগম ইরাকে ধরে গাড়ি থেকে নামান। তিনি প্রথম মির্জা বাড়িতে এসেছেন। তিনি জানতেন সাদাতরা খুব ধনী ফ্যামিলি, তবে এতটা তিনি জানতেন না। বাড়িটা অনেক বড়, তাদের বাড়ি থেকে দ্বিগুণ জায়গায় সাদাতের বাড়ি। গাড়ির শব্দ পেয়ে সর্বপ্রথম তুলি ছুটে আসে। তুলি বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ইরার। যখন ওকে গাড়ি থেকে নামতে দেখে তখনই ছুট লাগায়। শম্পা মির্জা কিচেনে ছিলেন, মেয়েকে দৌড়ে যেতে দেখে অবাক হয়ে বললেন,
কি রে তুলি, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? আস্তে যা, না হলে পড়ে যাবি তো মা। তুলি কোনো কথার প্রত্যুত্তর না করে চলে যায়। শম্পা মির্জা আন্দাজে অনুমান করেন হয়তো ইরা এসেছে, সেজন্য তিনি কাজের মহিলার কাছে দিয়ে কিচেন থেকে বের হয়ে আসেন। তিনি যতই ইরাকে সাদাতের বউ হিসেবে না মানুক, তবুও তার একটা দায়িত্ব আছে। তুলি সাগরিকা বেগমের কাছ থেকে ইরাকে ধরে নিয়ে যায় তাদের রুমে। শম্পা মির্জা ভদ্রতার খাতিরে রায়হান আর সাগরিকা বেগমের সাথে হেসে কথা বলেন। রানু মির্জা নিজের রুমে ফ্রেশ হতে চলে যান। শাহাদাত মির্জা আর আতিয়ার মির্জা অফিসে। ইসহাক মির্জা নিজের রুমে আছেন। বাইরে শোরগোল শুনে রুম থেকে বেরিয়ে আসেন। রায়হানদের দেখে ভালো মন্দ জিজ্ঞেস করেন। রায়হান এখনই চলে আসতে চেয়েছিল, তবে ইসহাক না খেয়ে আসতে দেন না। দুপুরে খাবার খেয়ে তবেই যেতে পারবে রায়হান। আর ইরা যেহেতু অসুস্থ আর পরশু পরীক্ষা, সেজন্য তিনি দুদিন থাকবেন, তারপর বাসায় ফিরবেন। তবে সাগরিকা বেগম হয়তো থাকতে পারবেন না, তার মেয়েটারও পরীক্ষা। আজকের রাতটা থেকে তিনি চলে যাবেন। রায়হান বড্ড দুশ্চিন্তায় পড়ে যায়। তার বোনটার পরীক্ষা না হলে তাকে তাদের বাড়িতে নিয়ে যেত, কিন্তু এখন কি করবে রায়হান? যতই শ্বশুরবাড়ির লোক ভালো হোক না কেন, নিজের আপনজন কাছে থাকাটা বড্ড দরকার। রায়হানকে দুশ্চিন্তায় দেখে ইসহাক মির্জা বলেন, রায়হান, তোমার ফুপি যেহেতু থাকতে পারবে না, তাই তুমি যদি চাও তোমার বোনের কাছে তোমার বাসার কাউকে থাকা দরকার, তাহলে তুমি রাইসাকে দিয়ে যাও। রাইসা কয়েকদিন ওর কাছে থাকুক। মেয়েটার পরীক্ষা না হলে আমি নিজেই ওকে তোমার সাথে পাঠিয়ে দিতাম। আপনি ভুল কিছু বলেননি দাদু, আমি বরং রাইসাকে কালকে দিয়ে যাব। বেশ, তাই করো। সাগরিকা বেগম আর তুলি মিলে ইরাকে গোসল করিয়ে দেয়। তারপর রানু মির্জা প্লেট করে খাবার নিয়ে আসেন। সাগরিকা বেগম নিজ হাতে খাইয়ে দেয় ইরাকে, তারপর ঔষধ খাইয়ে রেস্ট নিতে বলে। দুপুরের খাবার খেয়ে রায়হান বাসায় রওনা দেয়। সাগরিকা বেগমও ইরার সাথে ঘুমিয়ে পড়ে। সাদাত ইরার ফোনে লাগাতার কল দিতেই আছে, কিন্তু কেউ রিসিভ করে না। অনবরত ফোন বাজছে দেখে তুলি রুমে এসে ইরার ফোন খুঁজে বের করে। ফোনটা টেবিলের নিচে পড়ে আছে। তুলি ফোন অন করে দেখ তার ভাই কল করেছে। তখনই আবার কল বেজে ওঠে। তুলি কল রিসিভ করে মুখের সামনে ধরে। সাদাত ফোনের স্ক্রিনে তুলিকে দেখে জিজ্ঞেস করে, তুই ইরার ফোন রিসিভ করছিস? ইরা কোথায়? ইরার এখন কি অবস্থা বোন? সাদাতকে উদ্বিগ্ন হতে দেখে তুলি বলে, ভাইয়া, তোমার বউ এখন ঘুমাচ্ছে, আর তুমি তোমার বউয়ের জন্য এখন এত উদ্বিগ হচ্ছে কেন? যখন হওয়ার কথা ছিল তখন তো হলে না, তাহলে হঠাৎ করে কি এমন হলো যার জন্য এত উতলা হচ্ছ? ইদানিং তুই বেশি কথা বলিস তুলি। সেটা সবাই জানে, উচিত কথা বলি বলে তোমার মায়ের কাছেও ভালো না আমি। তুলি, আমার মা তোরও মা, তাই যা বলবি ভেবেচিন্তে বলবি। ঠিক আছে ভাইয়া, তবে তুমি আগের মতো নেই। তোমার কি হয়েছে? তুমি কি অসুস্থ ভাইয়া? জানি না রে, তবে কিচ্ছু ভালো লাগে না। ডক্টর দেখিয়েছো? হ্যাঁ, ডক্টর তেমন কিছু বলেননি, সব ঠিকঠাক আছে বললেন। আচ্ছা, তুমি এবার ছুটিতে বাসায় এসো, তারপর তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? এখন বলবো না। আচ্ছা, বলতে হচ্ছে না। তুই একটু ইরার দিকে ফোনটা ঘোরা, ওকে একটু দেখি। তুলি মুচকি হেসে ফোনের পিছন ক্যামেরা অন করে দেয়। ইরা বিছানায় কাত হয়ে কাঁথা গায়ে জড়িয়ে ঘুমিয়ে আছে, মুখটা মলিন। ইরাকে দেখে সাদাতের বুকের ভিতর ছ্যাদ করে ওঠে। বড্ড মায়া হয় ইরাকে দেখে। এভাবে কিছুক্ষণ ঘুমন্ত ইরার দিকে চেয়ে থাকে সাদাত। তারপর তুলির সাথে বেশ কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। তুলির মনটাও এখন ভালো হয়ে গেছে। কাল থেকে ঠিকমতো বই পড়া হয়নি তার। এখন রেস্ট নিয়ে একেবারে সন্ধ্যায় পড়তে বসবে। মাগরিবের 10 মিনিট আগে ঘুম ভাঙে ইরার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করছে তার ফুপি আর দাদু। ইরাকে দেখে ইসহাক মির্জা হেসে জিজ্ঞেস করেন, এখন কেমন লাগছে ইরা দিদি ভাই? শরীরটা এখন কেমন? জি দাদু, আগের থেকে ভালো। ঠিকমতো খাওয়া দাওয়া করবে, নিজেকে ফিট রাখবে। পরীক্ষা নিয়ে টেনশন করো না, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। এখনো কালকের দিনটা আছে, দাঁড়িয়ে না থেকে বসো। ইরা সোফার এক কোনায় বসে। একটু পর মাগরিবের আজান দেয়। ইসহাক মির্জা মসজিদে নামাজ পড়তে চলে যান আর ইরা নিজের রুমে চলে আসে। তার ফুপি ড্রয়িং রুমেই বসে আছে। ইরা মাগরিবের নামাজ পড়তে বসে। হঠাৎ করে তার সাদাতের কথা মনে পড়ে।
সাদাতের সাথে সেই কবে দেখা হয়েছে আর বাসায় ফেরেনি। তার অসুস্থতার কথা কি সে শুনেনি? একবারও কি তার কথা মনে পড়েনি? একটা বার তার সাথে কথা বলল না। খুব অভিমান জমা হয় ইরার মনে। ফোনের কথা মাথায় আসতেই ফোন খোঁজার জন্য টেবিল থেকে উঠে পড়ে। সারা জায়গায় ফোন খুঁজে কোথাও পায় না। ইরার যতদূর মনে পড়ে ফোনটা রুমে রেখেছিল। তাহলে গেল কই? ফোন না পেয়ে ফের টেবিলে এসে বসে। টেবিলের উপর 2 হাত দিয়ে মাথা ভর করে বসে। তখন চোখ গিয়ে পড়ে বইয়ের ওপর। বইয়ের উপর তার ফোন চার্জে লাগানো। ফোন চার্জে দেখে অবাক হয় ইরা। সে তো ফোন চার্জে লাগায়নি। তাহলে? তুলির কথা মাথায় আসতে হেসে ওঠে ইরা। ইরা নিশ্চিত এটা তুলির কাজ। চার্জ থেকে ফোনটা খুলে হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে কল লিস্টে সাদাতের নম্বর। ইরা ইনবক্সে ঢুকে দেখে পাক্কা 15 মিনিট কথা বলেছে, তাও আবার 3টার সময়। ইরার মাথায় হাত দিয়ে ভাবতে বসেছে কে কথা বলতে পারে। একমাত্র তুলি ছাড়া তার ফোন কেউ ধরে না। তাহলে তুলি কি কথা বলেছে? ইরার ভাবনার মাঝেই তুলি রুমে ঢোকে। ইরাকে বসে থাকতে দেখে বলে, কি গো ভাবিমণি, কি এত ভাবছো? তুলি, তুমি কি আমার ফোনে তোমার ভাইয়ার সাথে কথা বলেছো? হ্যাঁ, কেন, কি হয়েছে? কিচ্ছু না, এমনি। ভাইয়া ফোন দিয়ে দিয়ে পাগল হয়ে যাচ্ছিল। আমি রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন ফোন বাজছিল, তাই রিসিভ করেছিলাম। ওহ, ভালো করেছো। একটু একটু পড়তে বসো, যদি ভালো না লাগে তাহলে ভাইয়ের সাথে কথা বলো, তারপর পড়তে বসো। আমি পড়তে বসবো, নিজের খেয়াল রেখো, ওকে? আচ্ছা, যাও। তুলি চলে যায় নিজের রুমে আর ইরা ফোনটা হাতে নিয়ে বসে থাকে। ভাবে কল করবে কি করবে না। পরক্ষণে ভাবে সাদাত কল করলে তবেই কল ধরবে। কালকে ইরার পরীক্ষা। অসুস্থ থাকায় 2 দিন পড়তে বসতে পারেনি। তবে আজ অনেকটা সুস্থ। ইরা 1 ঘন্টা মতো পড়বে, শুধু রিভাইজ দেবে, তারপর ঘুমিয়ে পড়বে। সাদাতের সাথে এখনো কথা হয়নি ইরার। এতে ইরার অভিমানের পাল্লা আরও ভারী হয়েছে। ইরাও অভিমান করে ফোন দেয়নি। তবে সাদাত ইরাকে মেসেজ দিয়ে রাখছে, কিন্তু ইরা সেটা সিন করেনি। ইরা জানেও না সাদাত তাকে মেসেজ দিচ্ছে। আজ ইরা আর তুলির পরীক্ষা। তাদের সাথে যাচ্ছে রাব্বি আর ইরার ভাবি রাইসা। রাইহান বলেছে সেও যাবে। অসুস্থ বোনকে তো আর একা যেতে দেওয়া যায় না। গাড়িতে অন্য মনস্ক হয়ে বসে আছে ইরা। রাইসা সেটা লক্ষ্য করে বলে, ইরা, তোমার কি কিছু হয়েছে? নো রেসপন্স। রাইসা এবার গায়ে হাত দিয়ে বলে, এই ইরা, কি হয়েছে তোমার? ইরা চমকে উঠে বলে, কি হয়েছে ভাবি, কিছু বলবে? আরে, আমি তোমাকে ডাকছি অথচ তুমি রেসপন্স করছো না। এতটাই আনমনা হয়ে বসে আছো? বাইরের প্রকৃতি দেখছিলাম। টেনশন করো না বোন, আমি বুঝতে পারছি তুমি এক্সাম নিয়ে খুব টেনশন করছো। এমনটা হওয়া স্বাভাবিক। তবে প্যারা নিও না, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। পাশ থেকে তুলি বলে, আপনি ঠিক বলছেন ভাবি। ও অযথাই টেনশন করে নিজের শরীর খারাপ করছে। আপনি একটু বুঝিয়ে কর না, এত না ভাবতে ঠিকমতো পরীক্ষায় মন দিতে। দেখতে দেখতে পরীক্ষা হলের সামনে পৌঁছে গেল। কিছুক্ষণের মধ্যে রাইহানও চলে আসে। ঘড়ির কাঁটায় 9টা 30 মিনিট। গেট খুলে দিলে সকল শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করে। ইরা আর তুলি নিজেদের সিটে গিয়ে বসে। তারা আগে থেকে জানতো কত নম্বর রুমে তাদের সিট পড়েছে। এজন্য আর ভোগান্তি হয়নি। পাক্কা 3 ঘন্টা পরীক্ষা দিয়ে বাইরে বের হয়। 3 জনে জানতে চায়। 2 জনে হাসি মুখে বলে, আলহামদুলিল্লাহ। তারপর তুলি আর রাব্বির সাথে গাড়িতে গিয়ে বসে। রাইসা রাইহানের সাথে বাসায় চলে যাবে। বাসায় ফিরতে ফিরতে দুপুর 2টা বেজে যায়। কলিং বেল বাজালে দরজা খুলে দেয় রানু মির্জা। ইরাদের দেখে জিজ্ঞেস করে, পরীক্ষা কেমন হয়েছে দুজনে? আলহামদুলিল্লাহ কাকিমণি। আচ্ছা, 3 জনে একটু বসো, ওই শরবত করে আনি। রানু মির্জা 5 মিনিট পরে শরবত নিয়ে ফিরে আসে। ততক্ষণে ইসহাক মির্জা আর শম্পা মির্জা ড্রয়িং রুমে চলে আসেন। ইসহাক মির্জা এখন আর অফিসে যান না, বয়স হয়েছে, বাসায় রেস্ট করছেন। শরবত খেয়ে যে যার রুমে চলে আসে। ফাইল টেবিলে রেখে ওয়াশরুমে চলে যায়। হাত মুখে পানি দিয়ে রুমে এসে ফোনটা হাতে নেয়, কিন্তু সাদাতের কোনো কল না পেয়ে মনটা নিমিষেই খারাপ হয়ে যায়। দুপুরের খাবার খেয়ে ছাদে কিছুক্ষণ একা সময় কাটায়। তারপর আসরের আজানের পর রুমে চলে আসে। নামাজ পড়ে বিছানায় শুয়ে পড়ে।
তারপর বালিশের নিচ থেকে ফোন বের করে দেখে সাদাত এখনো পর্যন্ত কোনো কল দেয়নি। ইরা খুব কষ্ট পায়, কষ্টে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ইরা মনে মনে বলে, আপনি এত পাষাণ কেন সাদাত? হসপিটাল থেকে বাসায় ফেরার পর একবারও খোঁজ নিলেন না, একটা মেসেজও দিলেন না। আমি কি আপনার কাছে এতটা পর হয়ে গেলাম? এইসব কথা ভাবতে ভাবতে কেঁদে দেয় ইরা। ইরা কাঁদতে কাঁদতে বিছানায় ঘুমিয়ে পড়ে। ইরা ঘুমোনোয় কেউ আর তাকে ডিস্টার্ব করেনি। রাতের খাবার খাওয়ার সময় তুলি এসে ডাক দিলে ঘুমের ঘোরে বলে, আমার খিদে নেই, তুমি গিয়ে খেয়ে নাও, আমাকে ডেকো না প্লিজ। তুলি ফিরে গিয়ে সবাইকে বলে ইরা ঘুমিয়েছে, খাবে না বলল, সবাইকে খেয়ে নিতে বলছে। সবাই রাতে ডিনার শেষ করে চম্পা মির্জা একটা প্লেটে খাবার বেড়ে তুলির হাতে দিয়ে বলে, তুলি, এটা ইরার রুমে দিয়ে আয়। রাতে যদি ঘুম থেকে উঠে খিদে লাগে তাহলে খেতে পারবে। আর হ্যাঁ, পানিও দিয়ে আসিস। তুলি মায়ের কাজে হতবাক, হাঁ হয়ে তার দিকে তাকিয়ে আছে। তুলিকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলেন, মুখ বন্ধ কর, মাছি ঢুকে যাবে। তুলি মুখ বন্ধ করে বলে, আম্মু তুমি ওকে নিয়ে এত ভাবো? সত্যি আমি ভাবিনি তুমি ইরাকে মেনে নেবে। ইরা মেয়েটা খুবই ভালো আম্মু, তুমি এতদিন খামোখা দূরে সরিয়ে রাখছিলে। বেশি কথা না বলে যা। আর শুধুমাত্র খাবার দিলাম বলে এটা ভাবিস না ওকে আমি স্বাদের বউ হিসেবে মেনে নিয়েছি। তুলি মুখ বাঁকিয়ে বলে, আসলে তুমি পাল্টানোর মানুষ না। আমি ভাবছিলাম আমার আম্মু হয়তো আবার আগের মতো ভালো আম্মু হয়ে গেছে, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি হচ্ছ দ্য গ্রেট শম্পা মির্জা ওরফে রিনা খান। দাঁড়া রে, আমি কি রিনা খান? তা নয় তো কি, হ্যাঁ রিনা খানের মতোই ভিলেনের পাঠ করছো। এই বলেই দৌড় লাগায় তুলি। চম্পা মির্জা রাগী দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে আছে। তুলি দোতলায় গিয়ে ড্রয়িং রুমে তাকায়, দেখে তার আম্মু কিচেনের দিকে যাচ্ছে। তুলি হেসে ওঠে। তুলি বেশ অনেক দিন ধরে লক্ষ্য করছে তার মা অনেক পাল্টে গেছে। ইরার সাথে ভালো করে কথা বলে, কেয়ার করে। তুলি খাবার রেখে নিজের রুমে চলে আসে, তারপর একটু বই নিয়ে বসে। পড়তে পড়তে অনেক বেজে যায় রাত 12টা। ইরা গভীর ঘুমে, তুলি বিছানায় সবে মাত্র শুয়েছে। তখনই তুলির ফোন বেজে ওঠে। এত রাতে কে কল করতে পারে ভেবে পায় না তুলি। তুলি ফোন হাতে নিয়ে দেখে তার ভাই সাদাত কল করেছে। এত রাতে কল, কোনো বিপদ হলো নাকি ভেবে আঁতকে ওঠে। তুলি সময় নষ্ট না করে দ্রুত কল রিসিভ করে। রিসিভ করার সাথে সাথে সাদাত বলে, তুলি বোন, তুই কি ঘুমিয়ে গেছিস? মাত্র শুয়েছিলাম ভাইয়া, কিন্তু এত রাতে কল করছো কেন? তুমি ঠিক আছো তো? তোর কিছু হয়নি তো? না বোন, আমি ঠিক আছি। তুই একটু কষ্ট করে সদর দরজাটা খুলে দে না। মানে এত রাতে তুমি কোথায়? অবাক হয়ে জিজ্ঞেস করে তুলি। আমি দরজার সামনে। কি? হ্যাঁ, তুই দ্রুত আয়। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আছি। তুলি নিচে এসে দরজা খুলে দেয়, তারপর সাদাত বাসার ভিতরে ঢুকে। তুলিকে রুমে যেতে বলে নিজের রুমে চলে যায়। সাদাত রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। ঘুমে তাকাতে পারছে না। ইরাকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমায়। রাত 2টা ছুঁই ছুঁই। ঘুমের ঘোরে ইরা বুঝতে পারছে কেউ তাকে খুব টাইট করে জড়িয়ে আছে। এতটাই শক্ত করে জড়িয়ে ধরে আছে, ইরা নড়তে পর্যন্ত পারছে না। ইরা ভয়ে ঘামতে থাকে। এবার ইরার পুরোপুরি ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে একজন পুরুষ তাকে জড়িয়ে ধরে আছে। ইরা ভয়ে চিৎকার করে গায়ের সর্বশক্তি দিয়ে সাদাতকে ধাক্কা মেরে দেয়। সাদাত ছিটকে গিয়ে ফ্লোরে পড়ে যায়। সাদাত ব্যথায় আহ করে ওঠে। ইরা ভয়ে ভয়ে বলে, কে আপনি? আমার রুমে কেন আসছেন? সাদাত কিছু বলে না, চুপ করে ফ্লোরেই বসে থাকে। ইরা এবার রেগে গিয়ে বলে, আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করার? আপনি জানেন এর পরিণাম কি হতে পারে? আমার বর যদি জানে আপনি এই ঘরে আসছেন, আমাকে টাচ করেছেন, তাহলে আপনাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে। সাদাত ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। ইরা ভয়ে পিছিয়ে যায়। রুমের লাইট জ্বালিয়ে দেয়। লাইট জ্বালানোর পর সামনে সাদাতকে দেখে চমকে ওঠে। নিজের সামনে সাদাতকে দেখে চমকে ওঠে ইরা। সাদাত যে ওর সামনে সেটা বিশ্বাস করতে পারে না। অবিশ্বাস্য লাগে, তাই নিজের হাতে নিজে চিমটি কেটে দেখে আসলে সত্যি কি সাদাত তার সামনে।
হাতে চিমটি কেটে ব্যথায় শব্দ করে ওঠে ইরা। তর্জনী আঙ্গুল তুলে বলে, আপনি এত রাতে আপনি কোথা থেকে উদয় হলেন? সাদাত এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইরার পাগলামি দেখছিল আর হাসছিল। সাদাত ইরার দিকে আগাতে থাকে। সাদাতের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সাদাত যত এগোচ্ছে ইরা তত পিছাচ্ছে। পিছাতে গিয়ে খাটের সাথে গুতা খায়। সাদাত এগিয়ে এসে ইরার খুব নিকটে দাঁড়ায়। সাদাতের গরম নিঃশ্বাস ইরার মুখে আছড়ে পড়ছে। সাদাত এক হাতে ইরার কোমর জড়িয়ে ধরে। ইরার চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ইরার ঠোঁট দুটো অনবরত কাঁপছে। সাদাত আঙুল দিয়ে ছুঁয়ে দেয়। সাদাতের স্পর্শে ইরা শিউরে ওঠে। ইরা দু হাত দিয়ে ধাক্কা দেয়, কিন্তু এক চুল পরিমাণও সাদাতকে সরাতে পারে না। সাদাত বাঁকা হেসে বলে, এই পিচ্ছি, খামোখা নিজের গায়ের শক্তি নষ্ট করছো কেন? তখন না হয় আমি ঘুমিয়েছিলাম বলে ফেলতে পেরেছিলে, কিন্তু এখন তো আসি সজ্ঞানে, এখন কেমনে সরাবে? ইরার মনে পড়ে যায় সাদাত তার সাথে 6 দিন কথা বলে না। ইরা দাঁতে দাঁত চিবিয়ে বলে, আমাকে ছাড়ুন। সাদাত বুঝতে পারে তার বউটার অভিমান হয়েছে। সাদাত আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। ইরা অভিমানে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। সাদাত মুখ গোমড়া করে বলে, আমার বউটার খুব অভিমান হয়েছে, তাই না? সে না বললেও আমি বুঝতে পারি, তার মুখের ভাষা যে আমি পড়তে পারি। আমি জানি আমার একমাত্র বউটার মনে পাহাড় সমান অভিমান জমেছে। ডোন্ট ওয়ারি বউ, আমি তো এসে গেছি। এবার তোমার সব রাগ অভিমান আমি ভাঙিয়ে দেব। ইরা কাঁদো কাঁদো স্বরে বলে, আমাকে ছেড়ে দিন, আমি আপনার কেউ না, কেউ না আপনার। রাগ করো না বউ, আমি কানে ধরছি, তবুও কেঁদো না। তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয় জান। ইরা ফ্যাল ফ্যাল করে সাদাতের দিকে তাকায়। সাদাত এক দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে আছে। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। দুজন দুজনকে কত জনম ধরে দেখে না। চোখের তৃপ্তি মিটাচ্ছে। পরক্ষণে ইরার মাথায় ধপ করে রাগ উঠে যায়। সাদাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সাদাত 2 কদম পিছিয়ে যায়। ইরার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হলো? ইরা কটমট করে বলে, আমার কাছে আসবেন না, আপনাকে আমার চেনা হয়ে গেছে। আসলেই সব পুরুষ একই, তারা নিজেদের প্রয়োজনে কাছে টেনে নিবে, আর প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দেবে। ইরার কথায় আশ্চর্য হয়ে যায় সাদাত। ইরা এসব তাকে কি বলছে? ওর মাথা ঠিক আছে তো? সাদাত এগিয়ে এসে ইরার কবজি ধরে বলে, এই মেয়ে, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? ইরা চেঁচিয়ে বলে, আমার মাথা ঠিক আছে মেজর সাদাত মির্জা, আমি একদম ঠিক আছি। আমি সজ্ঞানের সব বলছি। আপনি আমার কাছে আসবেন না, আমাকে ছুবেনও না। সাদাত ইরাকে 2 হাতে জড়িয়ে নেয়। ইরা ডুকরে কেঁদে ওঠে। সাদাত ইরার মাথায় হাত বুলিয়ে দেয়। বেশ কিছুক্ষণ কাঁদে। ইরার কান্নার বেগ ধীরে ধীরে থেমে যায়। এবার সাদাত 2 হাত দিয়ে ইরার মুখ উঁচু করে বলে, হেই পাগলি, কাঁদছো কেন? আমার উপর খুব অভিমান হয়েছে, তাই না? আমাকে দেখে খুব রাগ তোমার? আচ্ছা, কি করলে তোমার রাগ ভাঙবে বলো? ইরা ফুপিয়ে বলে, কিচ্ছু করা লাগবে না, শুধু আমার সাথে কথা বলবেন না, তাহলেই হবে। এটা কোনো কথা হলো? অবাক হয়ে বলে সাদাত। আমি যা বলেছি ঠিক বলেছি। দেখো পিচ্ছি বউ, আমি অনেক দিন পর ছুটি পেয়েছি, তারপর বাসায় এসেছি। এখন তুমি বলছো আমি যেন তোমার সাথে কথা না বলি? এটা কিন্তু ঠিক নয়। ধরে নেন এটাই আপনার শাস্তি। বউয়ের সাথে 6 দিন কথা না বলাই এটাই আপনার কঠিন থেকে কঠিনতম শাস্তি। শোনো বউ, আমি তোমাকে কল দিছিলাম, কিন্তু তুমি রিসিভ করনি। তারপর আবার মেসেজ দিয়ে রাখছি, সেটা এখনো পর্যন্ত তুমি দেখোনি। আপনি কল কবে দিলেন আর মেসেজই বা কবে দিলেন? অবাক হয়ে বলে ইরা। বিশ্বাস না হলে তুমি হোয়াটসঅ্যাপে ঢুকে দেখো। আপনার ফোনে দেখান, আমার ফোন কোথায় আছে জানি না। জানো না মানে? এত মানে মানে না করে দেখান, আমি ফোন রেগে গিয়ে কোথায় ফেলে দিচ্ছি জানি না। ইরার কথায় সাদাতের মাথায় হাত। তার পিচ্ছি বউয়ের এত তেজ কেন?
সাদাত নিজের ফোনটা হাতে নিয়ে ইরার হাতে দিয়ে বলে। এবার দেখো। ইরা সাদাতের হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে সত্যি সত্যি সাদাত তাকে মেসেজ দিয়ে রাখছে। ইরা অবাক হয়ে বলে, আপনি যদি মেসেজ দেন তাহলে আমার কাছে নোটিফিকেশন আসেনি কেন? আমি কেমনে বলবো? তুমি জানো, তুমি হয়তো নোটিফিকেশন অফ করে রাখছো। আমি কিচ্ছু জানি না। মুখ গোমড়া করে বলে ইরা। ইরা নখ কামড়ে বলে, আচ্ছা, এটা তো 3 দিন আগের এসএমএস। আপনি এই 3 দিন কেন কল করেননি? তুমি হয়তো মেসেজটা পড়োনি। চোখ দিয়ে ভালো করে দেখো, পড়ো। ওখানে বড় বড় করে লেখা আছে, প্রিয় বৌজান, আগামী 3 দিন তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারবো না। অনেক বড় একটা মিশনে যাচ্ছি। এর সবটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সুস্থ সবল তোমাদের কাছে ফিরে আসতে পারি। আর হ্যাঁ, খুব মন দিয়ে পরীক্ষা দিও। তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে হবে। অল দ্য বেস্ট বৌজান। সাদাতের কথায় ইরা মেসেজটা পড়ে দেখে সত্যি সত্যি সাদাত তাকে কথাগুলো লিখেছে। ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে সাদাতের দিকে তাকিয়ে বলে, আপনি সেখান থেকে একেবারে বাসায় আসছেন? হ্যাঁ, সেই জন্যই তো একটু ঘুমাতে গেছিলাম। কিন্তু তুমি কি করলে? আমাকে ঘুমাতে দিলে না, এক গাদা কথা শুনিয়ে দিলে। আপনি রাতে খাবার খেয়েছেন? না। ইরা আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করে। পরে টেবিলে চোখ পড়তে দেখে সেখানে প্লেট রাখা। ইরা কৌতূহল বশত টেবিলের কাছে এগিয়ে যায়। প্লেটের উপর থেকে ঢাকনা সরিয়ে দেখে সেখানে খাবার রাখা। ইরা অবাক হলেও কিছু বলে না, মুখে হাসি ফুটে ওঠে। প্লেট হাতে নিয়ে সাদাতের কাছে এগিয়ে আসে। সাদাত অবাক হয়ে ইরার কাজকর্ম দেখছে। ইরা সাদাতের হাত ধরে খাটে বসিয়ে দেয়। তারপর খাবারের প্লেট সাদাতের হাতে ধরিয়ে দিয়ে বলে, এবার ঝটপট খাবার খেয়ে নিন। সাদাত ইরাকে জিজ্ঞেস করে, তুমি খেয়েছো? ইরা কোনো জবাব দেয় না, চুপ করে দাঁড়িয়ে থেকে বলে, এত কথা না বলে খাবার খান তো, তারপর ঘুমান। আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। তুমি এত তেরা হলে কবে থেকে? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিয়ে দিলেই তো হয়। সবসময় 4 লাইন বেশি বুঝো। সাদাত খাবারের প্লেট খাটের উপর রেখে ইরার হাত ধরে ওয়াশরুমে নিয়ে যায়। ইরা চেঁচিয়ে বলে, আরে, আপনি আমাকে নিয়ে ওয়াশরুমে যাচ্ছেন কেন? হাত ছাড়েন তো ভাই। সাদাত কিছু শোনার বান্দা নয়। ওয়াশরুমে এনে ট্যাবের সামনে দাঁড় করিয়ে বলে, এবার ঝটপট হাত মুখ ধুয়ে নাও। কিন্তু কেন? যা বলছি তাই করো। ইরা চুপ করে হাতে মুখে পানি দেয়। সাদাত আবার ইরার হাত ধরে রুমে এনে খাটে বসিয়ে নিজেও বসে পড়ে। সাদাত ভাত মেখে এক লোকমা ইরার মুখের সামনে ধরে। ইরা মুখ বন্ধ করে সাদাতের দিকে তাকায় আছে। সাদাত হা করতে বলে, তবুও মুখ বন্ধ করে রাখে ইরা। সাদাত এবার ধমকে বলে, কথা কানে যাচ্ছে না? হ্যাঁ, করো বলছি। সাদাতের ধমকে ইরা চমকে ওঠে, তারপর হা করে। সাদাত ইরাকে খাইয়ে দেয় আর নিজেও খেয়ে নেয়। এভাবে দুজন রাত 3টায় খাওয়া শেষ করে শুয়ে পড়ে। সকাল 7টা। ইরা পড়ার টেবিলে পড়তে বসেছে। সাদাত বেঘরে ঘুমাচ্ছে। বাসার কেউ এখনও জানে না সাদাত বাসায় এসেছে, শুধু তুলি জানে। কালকের রাতটা ঘুমিয়ে কাটিয়েছে ইরা, এখন আজকের দিনটা শুধু পড়বে। পড়তে পড়তে অনেকটা সময় চলে যায়। ইরা ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক বেজে গেছে, তবুও সাদাত উঠছে না। ইরাও আর ইচ্ছে করে ডাকেনি। রুমের দরজা ভিড়ানো। সকালের নাস্তা করার জন্য শম্পা মির্জা ডাকতে এসেছে তুলি আর ইরাকে। তুলিকে ডেকে ইরা রুমে আসে। দরজা খোলা ছিল বিধায় ভিতরে আসতে অসুবিধা হয়নি তার। তিনি জানতেন ইরা এ সময় পড়ার টেবিলে। তিনি রুমে ঢুকে সোজা টেবিলের কাছে এসে বললেন, খেতে আসো, খেয়ে এসে দরকার হলে আবার পড়তে বসবে। ইরা বই থেকে চোখ সরিয়ে শম্পা মির্জার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আম্মু, আপনি যান, আমরা আসছি। ইরার কথায় ভ্রু কুচকে তাকায় শম্পা মির্জা। তিনি ফের বললেন, আমরা মানে? তুলি তো খেতে নিচে গেছে, আর কে যাবে তোমার সাথে? ইরা হালকা হেসে ইশারায় বিছানায় তাকাতে বলে। ইরার কথা মতো শম্পা মির্জা ঘাড় ঘুরিয়ে বিছানায় তাকায়। তিনি অবাক হয়ে বলেন, স্বাদ এসেছে? তুমি আমাকে আগে বলবে না?
চম্পা মির্জা দ্রুত পায়ে হেঁটে ছেলের কাছে যান। তিনি জোরে জোরে বলেন, সাদ, এই সাদ, ওঠ বাবা। চম্পা মির্জা এতটা জোরে ডাকছেন যে সাদাত লাফ দিয়ে উঠে বসে। চোখ ডোলে সামনে তাকাতেই মায়ের হাসি মুখটা দেখে মন ভরে যায়। সাদাত সোজা হয়ে বসে হেসে বলে, আম্মু, একটু আসতে ডাকবে না? একটুর জন্য আমি হার্ট অ্যাটাক থেকে বেঁচে গেলাম। তোর ফাজলামো আর গেল না। তুই আসবি, আমাকে বলবি না কেন? আমি তো জানতামই না তুই আসবি। কতগুলো দিন হয়ে গেছে তুই বাড়ি ফিরিস না। মাঝে মধ্যে একটু ছুটি নিয়েও তো বাসায় আসতে পারিস। আম্মু, ছুটি না পাইলে কেমনে আসবো বলো? এবার অনেক দিন ছুটি পেয়েছি, তাই তো বাসায় চলে এসেছি। আর আমি আসবো এটা কেউ জানতো না, এমনকি আমি নিজেই জানতাম না। কাল কখন আসছিস বাপ? 12টায় বাসায় আসছি। তারপর ইরাকে ফোন দিলাম দরজা খোলার জন্য, কিন্তু ও ফোন রিসিভ করে না। আর এত রাতে কাকে কল দিয়ে ডিস্টার্ব করব ভেবে পাচ্ছিলাম না। পরে দেখলাম তুলির রুমে আলো জ্বলছে। দেন তুলিকে ফোন করলাম, আর ও দরজা খুলে দিল, আর আমি রুমে আসলাম। তাহলে তো তুই কাল রাতে কিছু খাসনি বাবা। এক্ষুনি নিচে চল, আমি খাবার খেতে দিচ্ছি। আম্মু, শান্ত হও, আমি খেয়েছি। খাইছিস মানে? রাতে তো কোনো খাবার অবশিষ্ট ছিল না সাদ। কিচেনে ছিল না, তবে আমাদের রুমে ছিল। মানে ইরার জন্য যে খাবার দিছিলাম ওটা খেয়েছিস তুই? তাহলে ও কি খেয়েছে? ইরা টেবিল থেকে উঠে এসে চম্পা মির্জার কাছে দাঁড়িয়ে বলল, আম্মু, আমি আর আপনার ছেলে ভাগ করে খেয়েছি। চম্পা মির্জা ইরার দিকে তাকায়। ইরাকে কিছু না বলে সাদাতকে তাড়া দেয় ফ্রেশ হওয়ার জন্য। সাদাত বিছানা থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ততক্ষণে চম্পা মির্জা নিচে চলে যান। সাদাত আর ইরা দুজনে একসাথে নিচে নেমে আসে। সাত সকালে সাদাতকে দেখে চমকে যায় সকলে। সাদাত হাসি মুখে খাবার টেবিলের সামনে এসে দাঁড়ায়। সাদাতকে দেখে শাহাদাত মির্জা বলেন, আরে বেটা, তুমি হুট করে এসে সবাইকে পুরো চমক দিয়েছো। তুমি যে আসবে এটা বলনি তো, সকলকে পুরো অবাক করে দিয়েছো। সাদাত মুচকি হেসে বলে, বাবা, আসলে আমি নিজেও জানতাম না কাল আসবো। আসলে হুট করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসেছো, ভালো করছো। এবার খেতে বসো। সাদাত সহ বাকি সবাই সকালের নাস্তা শেষ করে। সাদাত বাড়ির বাইরে গেছে। ইরা দুপুরে গোসল করে নামাজ পড়তে বসেছে। কাল তার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। লাঞ্চের সময় খেতে ডাকলে খেয়ে এসেই পড়তে বসে। সাদাত এখনও বাসায় ফেরেনি। এত কেন লেট হচ্ছে জানে না ইরা। দুবার কল দিলেও রিসিভ করেনি। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল, আর বিকাল গড়িয়ে সন্ধ্যা। সাদাত একটু আগে বাসায় ফিরেছে। ইরা আর জিজ্ঞেস করেনি এত দেরি হলো কেন। ভ্যাপসা গরমে ইরার অবস্থা নাজেহাল। চুলগুলো হাত খোপা করা। বারবার সামনের কতগুলো চুল এসে ডিস্টার্ব করছে। ইরা বিরক্ত হয়ে বারবার কানের নিচে গুজে দিচ্ছে। সাদাত শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছে আর ইরাকে দেখছে। সাদাত অনেকক্ষণ ধরে এটা খেয়াল করে চুলগুলো ইরাকে বিরক্ত করছে। সাদাত বিছানা থেকে নেমে ইরার পিছনে এসে দাঁড়ায়। ইরা পিছনে কারোর অস্তিত্ব পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়। সাদাতকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কিছু বলবেন? সাদাত মাথা নেড়ে না বলে। ইরা সাদাতের হাতে চিরুনি দেখে জিজ্ঞেস করে, কিছু বলবেন? সাদাত মুচকি হেসে জবাব দেয়, বউয়ের চুল বেনি করে দেব। ইরা অবাক হয়ে কিছু বলতে যাবে তার আগেই সাদাত ইরাকে চুপ করিয়ে দেয়। তারপর বলে, চুপ করে লক্ষ্মীমের মতো বসে থাকবে। এই অসভ্য চুলগুলো আমার বউকে ঠিকমতো পরতে দিচ্ছে না, বারবার তাকে বিরক্ত করছে। আমি থাকতে এটা হতে দেই কেমনে বলো? ইরা লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে বসে রয়। আর সাদাত নিজের মতো করে ইরার দুপাশে চুল বেনি করে দেয়। চুল বেনি করা শেষ হলে ইরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলে, আরে বাহ, আমার বর তো দেখি খুব ভালো চুল বাঁধতে পারে। ইরা ভ্রু নাচিয়ে মজা করে বলে, কাহিনী কি বলুন তো? হুম হুম, এত ভালো চুল বাঁধা শিখলেন কিভাবে? আগে কোনো মেয়েকে এভাবে চুল বেঁধে দেননি তো? ইরার কথাই সাদাতের মুখে হাত দিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, বউ আমার বলে কি? ছোটবেলায় তুলির জন্য বেনি করা শিখছিলাম, আর তুমি কি বললে? সি সি।
এত ছিছি করার কি আছে ভাই? এত সুন্দর চুল বেনি করে দিলেন, এটা শোনা স্বাভাবিক নয় কি? সাদাত রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, এই, তুমি কথায় কথায় এমন ভাই ভাই করো কে? হ্যাঁ, আমি তোমার বর লাগি। বর, বরকে কেউ ভাই ডাকে? ইরা দুষ্টু হেসে বলে, ভাইয়া মানে সাইয়া, আর সাইয়া মানে ভাইয়া। ওরে পাজি মেয়ে, দুষ্টুমি না করে পড়ায় মন দাও, তা না হলে কালকে পরীক্ষায় ডাব্বা পাবানি। ইরা মুখ বাঁকিয়ে পড়ায় মনোযোগ দেয়। সাদাত ইরাকে আর ডিস্টার্ব না করে বিছানায় শুয়ে পড়ে। সাদাত চায় না তার জন্য ইরার পরীক্ষা খারাপ হোক। দেখতে দেখতে ইরাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। এই তো কদিন আগে শুরু হলো, আর আজ শেষ পরীক্ষা। সাদাত কয়েকদিন থেকে আবার চলে গিয়েছিল, কিন্তু দুদিন পর সাদাত ঢাকাতেই চলে আসবে। তার পোস্টিং হয়েছে ঢাকাতেই, তাদের বাড়ি থেকে যেতে 1 ঘন্টা সময় লাগবে। শেষ পরীক্ষা দিয়ে দুই ননদ ভাবি আনন্দ করতে করতে বাসায় ফেরে। সাদাত থাকা কদিন সাদাত দুজনকে পরীক্ষার কেন্দ্র দিয়ে আসতো আর নিয়ে আসতো। তারপর সে চলে গেলে ড্রাইভার দিয়ে আসে আর নিয়ে আসে। আজ থেকে দুজন চিল করবে বলে সেই খুশি, কিন্তু তাদের খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। সাদাত ফোন করে বলে দিচ্ছে সে বাসায় ফিরছে। আপাতত এখন থেকে সে বাড়ি থেকে যাওয়া আসা করবে, আর কয়েকদিন পর দুজনকে কোচিংয়ে ভর্তি করাবে অ্যাডমিশন প্রিপারেশনের জন্য। ইরা আর তুলি মন খারাপ করে ছাদের দোলনায় বসে আছে। কিছুক্ষণ পর রাবড়ি আসে ছাদে। দুজনকে মন খারাপ করে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার, দুজনের মুড অফ নাকি? দুজনই নিশ্চুপ। রাব্বির কথায় এক পলক তাকিয়ে ফের আকাশের দিকে তাকায় তুলি। তুলিকে মুখ গোমড়া করে থাকতে দেখে রাব্বি এগিয়ে এসে বলে, কি ব্যাপার, আমার বোনটার মুড অফ কেন শুনি? আমি এসেছিলাম তোদের একটা খুশির নিউজ দিতে, আর তোরা মুড অফ করে বসে আছিস। তুলি মুখ কালো করে বলে, কি বলবে, ভাইয়া বাসায় আসছে আমাদের কোচিংয়ে ভর্তি করাতে। আরে এগুলো কেন বলবো? আমি তো তোদেরকে অন্য কথা বলতে আসছি। কি কথা, ভালো করে বলো ভাইয়া। তুলি ভাই কি বলেছে কি বলেনি সেটা আমি জানি না। ভাই আমাকে ফোন দিয়ে বলল ভাইয়া বাসায় আসছে, পরপর বেশ কিছুদিন ছুটি পেয়েছে। বড় কাকা আর বাবার সাথে কথা বলেছে, সবাই মিলে নাকি ঘুরতে যাবে। সত্যি বলছো ভাইয়া? তুলি লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, ইরাও বেশ খুশি হয়েছে। তিনজনে মিলে অনেক প্ল্যানিং করে। রাত 10টায় সাদাত বাসায় আসে। ইরা সাদাতের কাছ থেকে ব্যাগপত্র নিয়ে রুমে গুছিয়ে রাখে। সাদাত সবার সাথে কথা বলে রুমে আসে। বাইরে বৃষ্টি হওয়ার অনেকটা ভিজে গেছে। সাদাত টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে আসে। 15 মিনিট পর গোসল করে বের হয়। শম্পা মির্জা খাবার বেড়ে ইরার হাতে দিয়ে দেয় সাদাতের জন্য। সাদাত বের হয়ে একটা চেয়ার টেনে বসে। ইরা খাবারের প্লেট এনে সাদাতের হাতে দেয়। সাদাত খাওয়া শুরু করে। অনেক ক্ষুধা লাগছিল তার। সেই সকালে নাস্তা করেছে, আর কিছু মুখে তুলেনি। খাওয়ার সময় পায়নি, নানান ব্যস্ততায় দিনটা গেছে। ইরা বিছানায় বসে মুখে হাত দিয়ে সাদাতের খাওয়া দেখছে। সাদাত খাওয়ায় ব্যস্ত ছিল, ইরার দিকে খেয়াল নেই। সাদাত যখন প্লেটে পানি দেয় তখন ইরার দিকে নজর যায়। নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি? ইরা মাথা নেড়ে কিছু না বলে। ইরা বিছানা থেকে উঠে গিয়ে সাদাতের কাছ থেকে এঁটো প্লেট নিয়ে কিচেনে চলে আসে। প্লেট ধুয়ে রেখে আবার রুমে আসে। সাদাত বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। ইরা রুমে এসে দাঁড়ায়। সাদাত ফোনের স্ক্রিনে তাকিয়েই বলল, পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। ইরার স্বাভাবিক জবাব। সাদাত ফোন রেখে ইরাকে বিছানায় আসতে বলে। ইরা বিছানায় এসে বসে। সাদাত ইরার চোখে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমার নাকি দুপুর থেকে মন খারাপ? ইরা অবাক হয়ে বলল, আপনাকে কে বলছে? সাদাত হালকা হেসে জবাব দেয়, আমাকে বলার মানুষের অভাব নেই, যা শুনেছি তার উত্তর দাও। ইরা ঠোঁট উল্টে বলে, হ্যাঁ। কেন, জানতে পারি? ইরা রাগ নিয়ে বলল, সবেমাত্র আজ পরীক্ষা শেষ হয়েছে, কয়েকদিন একটু রেস্ট নেই, একটু আনন্দ ফুর্তি করি, সবার সাথে সময় কাটাই। কই, তা না করে আপনি কি কইলেন? আপনি বলছেন আমাদের নাকি কোচিংয়ে ভর্তি করিয়ে দেবেন। এইটা কোনো কথা হইল ভাই? আমাদেরও তো জীবন না কি ভাই? আমাদের মতো নিষ্পাপ মাসুম বাচ্চাদের সাথে এমনটা করতে আপনার বুক কাঁপলো না?
ইরার কথায় আশ্চর্য হয়ে তাকিয়ে রয় সাদাত। বিস্ময়ে মুখ হা হয়ে আছে। ইরা সাদাতকে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে হাত দিয়ে মুখ বন্ধ করে বলে, আমাইরা মুখ বন্ধ করেন, নইলে মাছি ঢুকে যাবে। সাদাত মুখ বন্ধ করে ইরাকে বলে, সামান্য একটা বিষয়ের জন্য এতগুলো কথা শুনিয়ে দিলে? বেশ, আমিও দেখব তোমরা কি করে সময় নষ্ট করো। ট্যুর থেকে ঘুরে এসেই তোমাদের দুজনকে আমি নিচে গিয়ে কোচিংয়ে ভর্তি করাবো। ইরা হাত জোর করে কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ স্যার, এমনটা করবেন না। আমরা বাঁচতে চাই, এভাবে আমাদের জীবনটা শেষ করবেন না প্লিজ। সামনে আমার সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে। সাদাতের ধমকে চুপসে গেল ইরা। সাদাত বলল, ওরে ড্রামাবাজ, তোমরা দুজন এই প্ল্যান করছো, কিন্তু আমি থাকতে কিছুতেই তোমাদের প্ল্যান সফল হবে না। বেশি বাড়াবাড়ি করলে এখনই অনলাইন ভর্তি কনফার্ম করে দেব কিন্তু। সাদাতের কথায় আকাশ থেকে পড়ল ইরা। এবার ড্রামাটা একটু বেশি করে ফেলে। ইরা সাদাতের হাত ধরে বলে, ওগো স্বামী যান, আমি আর কিচ্ছু কইব না। আপনি যা কইবেন তাই হইব, কিন্তু এখনই কিছু কইরেন না প্লিজ। সাদাত বাঁকা হেসে বলে, তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ো। আর একটা কথা বললে এক্ষুনি। না, আর কিচ্ছু কয়েন না। আমি ভদ্র মেয়ের মতো ঘুমিয়ে পড়ছি বলে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ফেললাম। ইরার কাণ্ড দেখে রুমে হাসতে হাসতে পেট চেপে ধরে বসে পড়ে তুলি। এতক্ষণ চুপচাপ ইরার সাদাতের কথোপকথন শুনেছে তুলি। আপনারা ভাবছেন কিভাবে শুনছে? তাহলে শুনুন। ইরা কিচেন থেকে যখন রুমে আসে তখন তুলির কাছে যায়। তুলি ইরাকে বলে, ভাইয়াকে আমি বলেছি, ভাইয়া ভাবির খুব মন খারাপ। ভাইয়া আমাকে জিজ্ঞাসা করেছে, কিন্তু আমি বলিনি। আমি বলেছি আর তোমার বউয়ের কাছ থেকে শুনবে। তুমি এখন এই ব্যাপারে বলবা। দুজন মিলে অনেক কিছু প্ল্যান করে। তারপর ইরা রুমে আসে। তুলি কল কেটে দেয়। ফোন টেবিলের উপর থাকায় সাদাত টের পায় না। ইরাকে শুতে দেখে সাদাত নিজেও শুয়ে পড়ে। সাদাত চোখ বুজে এমনভাবে শুয়ে আছে, দেখলেই বলে দিতে পারবে সাদাত ঘুমোচ্ছে, কিন্তু সাদাত সব দেখছে। ইরা চোখ টিপ টিপ করে এক চোখ মেলে তাকায়। সম্পূর্ণ তাকানোর আগেই সাদাত বলে ওঠে, খবরদার, চোখ মেললেই কিন্তু। ইরা সাহস করে আর চোখ মেলে তাকায় না। সাদাত ইরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইরা এক সময় ঘুমিয়ে যায়। সাদাত এতক্ষণ করা কাজগুলো মনে করে ইরার দিকে তাকিয়ে মুচকি হেসে নিজেও ঘুমিয়ে পড়ে। সকালের খাবার খেয়ে বেলা 11টার সময় বাসা থেকে বের হয় সাদাত। সাদাতের সাথে আছে তার ভাই বোন আর ইরা। চারজনে যাচ্ছে শপিংয়ে। ইরাদের সাথে ঘুরতে যাচ্ছে রাইহান আর রাইসা। সেজন্য রাইহান আর রাইসাও শপিংয়ের জন্য আসছে। মিনিট 30 পরে পৌঁছে যায় শপিং মলে। সাদাত গাড়ি থেকে ইরাদের নামিয়ে গাড়ি পার্ক করতে চলে যায়। গাড়ি পার্ক করে সকলের সাথে যায় শপিং মলের ভিতর। ইরারা কেনাকাটা করতে ব্যস্ত। ইরা তুলি যা দেখছে তাই পছন্দ করে ফেলছে। ইরা তো বলেই ফেলে, শপিং মল ধরে বাসায় বসিয়ে দিলে কেমন হয়। ইরার কথায় হেসে ওঠে তারা। কিছুক্ষণ পর রাইহানরা দুজন চলে আসে। নিজেদের মতো প্রয়োজনীয় জিনিস কিনতে আছে। পাক্কা 2 ঘন্টা ধরে শপিং করে সবাই। গরমে সবার অবস্থা খারাপ। বাসার সকলের জন্য কেনাকাটা করেছে সাদাত। ইরা আর তুলি মন মতো আজ শপিং করেছে। যা ইচ্ছে হয়েছে তাই নিয়েছে। তাদের আজ বাধা দেয়নি কেউ। সবাই ক্লান্ত হয়ে পড়েছে। সবার ক্লান্ত কাটানোর জন্য শপিং মল থেকে সোজা চলে আসে রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে একটা টেবিলে বসে 6 জনে। রাবি ওয়েটারকে ডেকে সবার জন্য খাবার অর্ডার দেয়। কজনে গল্প করছে। অনেক দিন এভাবে আড্ডা দেওয়া হয় না কারোর। ওয়েটার কিছুক্ষণ পর খাবার নিয়ে আসে। সবাই খাওয়া শুরু করে। তখনই রেস্টুরেন্টে এসে হাজির হয় রিয়া। রিয়া সাদাতদের টেবিলে এসে বলে, হাই গাইস, তোমরা এখানে? হঠাৎ মেয়েলি কণ্ঠস্বর পেয়ে পিছনে ঘুরে তাকায় সবাই। রিয়াকে দেখে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় সবাই। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রাব্বি বলল, আরে রিয়াপু যে, কেমন আছো? রিয়া সাদাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হাই, আম অলওয়েজ ফাইন রাব্বি। তোমরা কেমন আছো? পাশ থেকে ইরা বলে ওঠে, আমরাও অলওয়েজ ভালো পারি রিয়া আপু। ইরার কথায় সরু চোখে তাকায় রিয়া, তবে কিছু না বলে হাসে। তারপর বলল, ভালো থাকলেই ভালো। সাদাত কথা বলছে না যে?
আমি আসার কি কোনো প্রবলেম হয়ে গেল না তো? সাদাত দাঁতে দাঁত চেপে আসতে বলে। দেখ রিয়া, আমি তোর বড়, তাই ভাই সম্বোধন করে কথা বল। আর এখানে কোনো রকম সিন ক্রিয়েট করবি না। যদি করে থাকিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এখানে আমার শালার বউ আছে, তারা তোর করা পাগলামিগুলো জানে না। রিয়া কিছুটা ঝুঁকে সাদাতের প্লেট থেকে 1 চামচ খাবার নিয়ে মুখে দিয়ে আস্তে আস্তে বলল। এমন করো কেন সাদ বেবি? আমি তোমাকে ভালোবাসি, তাই একটু করতেই পারি। তুমি সবসময় আমাকে অ্যাভয়েড করো, ইগনোর করার চেষ্টা করো, কিন্তু পারবে না। তুমি আমারই হবে, এটা আমার চ্যালেঞ্জ। এই বলে বাঁকা হাসে রিয়া। রিয়ার এই ঝুঁকে যাওয়া ইরা সহ্য করতে পারে না, তবুও পাবলিক প্লেসে কিছু বলে না। দাঁতে দাঁত চেপে বসে আছে তুলি। ইরাকে রাখতে দেখে বুঝতে পারে কাহিনী অন্যদিকে যাবে, তাই সময় থাকতে তাকে কিছু করতে হবে। তুলি খানিকটা উচ্চ গলায় বলল। রিয়াপু, তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। তুলির কথায় ভ্রু কুঁচকে আসে রিয়ার। তবে তুলি যা বলতে চাচ্ছে এতে যে হিতে বিপরীত হবে সেটা তুলির খেয়াল নেই। তুলি যখন উচ্চারণ করে, রিয়াপু, আমরা সবাই আহা তুলি, তুমি থামবে? সারপ্রাইজটা না হয় আমি রিয়া আপুকে দিচ্ছি। সহসা ইরা থামিয়ে দেয় তুলিকে। তুলি ভ্রুদলা করে জিজ্ঞাসু দৃষ্টিতে ইরার দিকে তাকায়। ইরা চোখের ইশারায় তুলিকে আশ্বস্ত করে। সাদাত অবাক হয়ে বউ আর বোনের কাণ্ডগুলো দেখছে। টেবিলের সবাই এখন ইরার দিকে তাকিয়ে আছে। ইরা রাব্বির দিকে তাকিয়ে মুচকি হেসে তারপর রিয়ার দিকে তাকিয়ে বলল। আসলে রিয়া আপু, আমরা রাব্বি ভাইয়ার বিয়ে ঠিক করেছি। টেবিলের সবাই যেন আকাশ থেকে পড়ল। পড়ারই কথা। বিস্ময়ে রাব্বির মুখ হাঁ হয়ে গেছে। ইরা ঠোঁটের কোণে হাসি। তুলি প্রথমে অবাক হলেও পরে ঠিকই হাসে। তুলি টের পায় ইরা রিয়ার সাথে ভণ্ডামি করছে। সত্যিটা রিয়াকে জানাতে দিতে চায় না। রাব্বি বিস্ময় নিয়ে বলল। ইরা, তুমি কি? আহা ভাইয়া চুপ করেন, আমি বলতেছি তো রিয়া আপুকে। রাব্বি চুপ করে যায়, তার মাথায় হাত। ইরা তাকে এভাবে বাঁশ দিল? টেবিলে উপস্থিত সবাই মুখ চেপে ধরে হাসছে। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, বিয়ে কবে ঠিক হলো রাব্বি? রাব্বি বোকা হেসে বলল, এই তো কদিন আগে। একটু অপেক্ষা করো, ইনভাইটের কার্ড পাবা। রাব্বির অবস্থা দেখে সাদাতের প্রচুর হাসি পাচ্ছে। তবুও হাসি চেপে ধরে ইরার সাথে তাল মিলিয়ে যাচ্ছে। রিয়া একসময় বলল, আচ্ছা আমি আজ আসি। রাব্বি, নতুন জীবনের জন্য কংগ্রাচুলেশন। রাব্বি মুখটা বাংলার প্রাচের মতো করে বলল। ধন্যবাদ রিয়া আপু। রিয়া রেস্টুরেন্ট থেকে চলে যায়। রিয়া যেতেই উচ্চস্বরে হেসে ওঠে সবাই। রাব্বি চুপ করে ইরার দিকে তাকিয়ে আছে। ইরা রাব্বির দিকে তাকিয়ে ইনোসেন্ট ফেস করে বললে, সরি ভাইয়া, আসলে তুলি রিয়া আপুকে বলে দিতে গিয়েছিল আমরা সবাই ঘুরতে যাব, সেটা বলে দিতে গিয়েছিল। আর সে যদি জেনে যায় তাহলে আমাদের সাথে যেতে চাইবে, তখন বিপাকে পড়ে যাব। যা বাস দেওয়ার দেওয়া হয়ে গেছে বোন। এমনি কেউ বাস দেয়? আমার তো আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত। রাইহান বলল, আচ্ছা রিয়া জানলে সমস্যাটাই বা কোথায়? ও তুমি বুঝবে না। অতপর লাঞ্চ করে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাইরে প্রবল বেগে বৃষ্টি হচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো ধরনী কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ এমন বৃষ্টি হওয়াতে সবকিছু থমকে গেছে। কক্সবাজার ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। এই নিয়ে প্রচণ্ড মন খারাপ ইরার। ইরা আগে কখনো কক্সবাজার ঘুরতে যায়নি, এজন্য সে খুব এক্সাইটেড ছিল। কিন্তু বৃষ্টি হওয়াতে সব কিছু ভেস্তে গেল। যদি আজ বৃষ্টি হয়ে থেমে যেত তাহলে একটা কথা ছিল, ঘুরতে গেলেও সমস্যা হতো না। কিন্তু এই বৃষ্টি নিয়ে সব মানুষই আশঙ্কায় আছে। সাদাত নিউজ ফিডে দেখেছে নোয়াখালী ফেনীতে প্রবল বৃষ্টির কারণে মারাত্মক ক্ষতি হয়েছে, বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। আরও কক্সবাজারে 3 জন শিক্ষার্থী ঘুরতে গেছিল, 3 জনই নিখোঁজ। তাদের মধ্যে একজনের মৃতদেহ পাওয়া গেছে। সব মিলিয়ে সাদাত সবাইকে সাফ সাফ জানিয়ে দিয়েছে তারা ঘুরতে যাবে না। এই অবস্থায় কোনো রকম রিস্ক তারা নিবে না, অন্য কোনো সময় তারা আবার যাবে। বাড়ির বয়োজ্যেষ্ঠরা সবাই সাদাতের কথায় সহমত হন। অবশেষে ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়ে যায়। ইরা কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে। বৃষ্টি হচ্ছে, সাথে দমকা বাতাস। প্রচণ্ড শীত লাগছে ইরার।
সন্ধ্যার পর থেকে এখনো পর্যন্ত বিছানা থেকে উঠেনি সে। সাদাত রুমে এসে বউয়ের কাণ্ডে হাঁ হয়ে গেছে। এই গরমে কেউ কাঁথামুড়ি দেয়? এখন বর্ষাকাল, এমন একটু আধটু বৃষ্টি হবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার বউ তো পৃথিবীতে এক পিসি আছে। এমন কাজকর্ম একমাত্র তার দ্বারাই সম্ভব। সাদাত ইরাকে টেনে বিছানায় বসিয়ে দেয়। ইরা চোখ বন্ধ করে ঢুলছে। সাদাত জোরে ধমকে ওঠে। এই ইরা, সোজা হয়ে বসো। ইরা ভয়ে চোখ মেলে তাকিয়ে সোজা হয়ে বসে, বুকে ফু দিয়ে বলে, এমনি করে কেউ ধমক দেয়? আমার পরাণ পাখিটা তো ভয় পাইছে। সাদাত শক্ত কণ্ঠে বলল, এমন ভান ধরে শুয়ে আছো কেন? রাতে ডিনার করবে না? খাওয়ার মুড নেই। ম্যাডামের কেন মুড নেই একটু জানতে পারি? বলবো না। আচ্ছা, বলতে হচ্ছে না। এবার বিছানা থেকে উঠে সোজা নিচে যাবে। তোমার জন্য সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে। ইরা বিছানা থেকে নেমে সাদাতের দিকে আর চোখে তাকিয়ে মুখ গোমড়া করে রুম থেকে বেরিয়ে যায়। ইরা যেতেই হেসে ওঠে সাদাত। তারপর সে নিজেও খাবার টেবিলে উদ্দেশ্যে বের হয়। রাতে ডিনার শেষে সবাই ঘুমানোর জন্য রুমে চলে যায়। রাত এখন 1টা। সবাই গভীর ঘুমে, পুরো বাড়ি নিস্তব্ধ, কারোর সাড়া নেই। সাদাতের পাশে গভীর ঘুমে আছে ইরা। সাদাত এক ধ্যানে কতক্ষণ ধরে ইরার দিকে তাকিয়ে আছে সে খেয়াল নেই। সাদাতের একটু আগে ঘুম ভেঙে গেছে, পরে ঘুমানোর চেষ্টা করেছে, তবে ঘুম আসেনি। সাদাত একসময় ঘুমিয়ে পড়ে। ভোরে ঘুম ভাঙে ইরার। পিটপিট করে চোখ মেলে তাকিয়ে নিজেকে আবিষ্কার করে সাদাতের বাহু ডোরে। সাদাত ইরাকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে রেখেছে। ইরা মুচকি হাসে। এক হাত দিয়ে সাদাতের মাথায় সিল্কি চুলগুলোয় হাত বুলিয়ে দেয়। ইরা এবার দুষ্টু হেসে চুলের বেনি দিয়ে সাদাতের গলায় সুরসুরি দেয়। সাদাত নড়ে উঠে আবার আগের মতো শুয়ে পড়ে। ইরা এবার একটু বেশি দুষ্টুমি করে সাদাতের কানের ভিতর চুল ঢুকিয়ে দেয়। সাদাত এবার খানিকটা নড়ে ওঠে। ইরা আবার আগের মতো সাদাতের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। সাদাত চোখ ডোলে চোখ মেলে তাকায়। ইরাকে তার বুকে দেখে মুচকি হাসে। সাদাত আবার ইরাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। মিনিট 5 যেতে ইরা চোখ মেলে তাকায়। ইরার মাথায় আজ দুষ্টু বুদ্ধি হানা দিয়েছে। ইরা ঠোঁটের কোণে হাসি রেখে নিজের চুল দিয়ে সাদাতের চোখ মুখ দিয়ে ছুঁয়ে দেয়। ইরা যখনই হাত গুটিয়ে নিতে চায় তখনই সাদাত ইরার হাত ধরে ফেলে। ইরা চমকে ওঠে। সাদাত চোখ মেলে তাকায়। ইরা ভয়ে শুকনো ঢোক গিলে। সাদাত বাঁকা হাসে। সাদাতের হাসি দেখে ইরার জান যায় যায় অবস্থা। ইরা নড়াচড়া শুরু করে দেয়, ছোটার জন্য ছটপট করে। ইরার অবস্থা দেখে সাদাত উচ্চস্বরে হেসে ওঠে। সাদাতের হাসি দেখে ইরা থেমে যায়। সাদাতের হাস্যোজ্জ্বল মুখের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। সাদাত হাসি থামিয়ে ভ্রু নাচিয়ে বলে, কি হলো? এভাবে তাকিয়ে কি দেখছো? তোমার বরকে কি আজ একটু বেশি সুন্দর লাগছে? সাদাতের কথায় লজ্জা পেয়ে মুখ বন্ধ করে নেয়, চোখ নামিয়ে নেয়। সাদাত ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ঝুলিয়ে বলল, কি গো বউ, কথা বলছো না কেন? ইরা নিশ্চুপ। ছোটার জন্য আর ছটপট করছে না। ইরা আমতা আমতা করে বলে, আমাকে ছেড়ে দিন, আমি উঠবো। সাদাত বলল, ওঠো না, বারণ করছে কে? আপনি না ছাড়লে আমি উঠবো কেমনে? সাদাত আবার একটু হাসলো, তারপর বলল, নিজে নিজে উঠবে নাকি আমি উঠাই দেব? ইরা অবাক হয়ে বলল, আপনি এমন নির্লজ্জ হলেন কবে থেকে বলুন তো? হুম হুম। সাদাত না জানার ভান ধরে বলে, এটা তুমি কি বললে বউ? আমি আবার নির্লজ্জ হলাম কবে থেকে? তুমি আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। অবাক হয়ে বলল ইরা। কি প্রশ্ন? তুমি এত পাজি হইলা কেমনে? আমি আবার পাজি হলাম কেমনে ভাই? দেখো মেয়ে, তুমি কিন্তু বেশি বেশি ভাই ভাই করো। খবরদার, যদি শুনেছি তখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি কি ভেবেছ আমি কিছু জানি না? আমি সব জানি। আপনি কি জানেন? অবাক হয়ে বলল ইরা। এই যে তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার বরের চোখে মুখে, নাকে কানে, গলায় নিজের চুল দিয়ে তাকে ডিস্টার্ব করো। বরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য তুমি যে ফাজলামো করো, সেটা কি আমি বুঝি না ভেবেছ? আমি সব জানি বউ। সাদাতের কথা ইরা থতমত খেয়ে যায়।
সে যে সাদাদের কাছে এভাবে হাতে নাতে ধরা খেয়ে যাবে বুঝতে পারেনি। ইরা আমতা আমতা করে বলে, আসলে আপনি ভুল ভাবছেন, আমি কিচ্ছু করিনি, সব দোষ আমার চুলের। আমি কি করব বলুন? চুল কি আর আমার কথা শোনে বলুন? আপনি চাইলে আমার চুলের শাস্তি দিতে পারেন, আমি কিচ্ছু বলবো না। সত্যি তো? হ্যাঁ সত্যি। আচ্ছা বেশ, এবার বলো চুলগুলো কার? কার আবার? আমার? চুলের মালিককে। কে আবার? আমার। তাহলে চুলগুলো সামলানোর দায়িত্ব কার? আরে বাবা, আমার চুল আমার দায়িত্ব। তাহলে শাস্তি পাবে কে? কে আবার? আমি। আরে আপনি এসব কি বলছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে, সরুন তো। ইরা চলে যেতে গেলে হাত ধরে বসিয়ে দেয় সাদাত। তারপর বলে, মেয়ে, তুমি নিজেকে খুব চালাক ভাবো তাই না? তুমি ভাবছো চুলের দোষ দিয়ে মানে কেটে পড়বে? আমাকে কি তোমার এতটাই বোকা মনে হয়? আমি একজন মেজর, বুঝেছো বউ? ইরা মুখ বাঁকিয়ে বলল, আইসি আমার মেজর সাহেব। বলি কি, আপনি নিজেকে কি ভাবেন? হুম, আপনি মেজর আর আমি কে? আমি মেজরের বউ। তাহলে বুদ্ধি কার বেশি, মেজরের নাকি মেজরের বউয়ের? হুম হুম। ইরার যুক্তি শুনে জাস্ট হাঁ হয়ে যায় সাদাত। পরক্ষণে হেসে উঠে বলে, ওরে আমার মেজরের বউ রে। আচ্ছা, আপনি কোন মেজরের বউ? মানে আপনার মেজর স্বামীর নাম কি? ইরা ভাব নিয়ে বলল, মেজর সাদাত মির্জা। বলে হেসে ওঠে ইরা। ইরার সাথে যোগ দেয় সাদাত নিজেও। দুজন একসাথে হেসে ওঠে। সাদাত হাসতে হাসতে বলল, মানতে হবে, তুমি মেজর সাদাত মির্জার বউ। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আর বলতে হবে না। সাদাত হাসে। ইরা ফ্রেশ হতে চায়। ফ্রেশ হয়ে রুমে আসে। তারপর সাদাত ফ্রেশ হয়ে আসে। ইরা ততক্ষণে নিজেকে গুছিয়ে নেয় নিচে যাবার জন্য। ইরা পা বাড়াতেই সাদাত ডেকে ওঠে। সাদাতের ডাকে পিছু ফিরে তাকায় ইরা। সাদাত বলল, নিচে যাও, আমি আসছি, তোমাদের জন্য কিছু অপেক্ষা করছে। মির্জা ভিলার সবাই ড্রয়িং রুমে বসে আছেন। সকালের নাস্তা শেষ করে গল্প করছেন। আজ শুক্রবার, বন্ধের দিন। ছোট বড় সবাই বাসায় আছেন। সাদাত সবাইকে উদ্দেশ্য করে বলল, এভরিওয়ান, আমাদের ঘুরতে যাওয়া তো ক্যান্সেল হয়ে গেল। এই নিয়ে কম বেশি অনেকেরই মন খারাপ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই মিলে বাসায় একটা ছোটোখাটো পিকনিক করতে চাইছি। এখন তোমরা সবাই কি বলছো? সাদাতের দাদু বলল, তোমার ভাই বোনেরা করলে করতে পারে, আমাদের এতে আপত্তি নেই। তোমরা ছোটরা সবাই আনন্দ করবে। ইরা আর তুলির পরীক্ষা শেষ, তারাও আনন্দ করুক। জি বাবা, আপনি ঠিক বলেছেন। ওরা কজন একটু আনন্দ করুক, সাথে রায়হান আর রাইসাকেও ডেকে নিস। শাহাদাত মির্জা বলেন, ঠিক আছে, তাহলে আজ রাতে আমরা পিকনিক করছি, ওদের দুজনকেও আসতে বলছি। তুলি খুব খুশি, কিন্তু ইরা নিশ্চুপ। সন্ধ্যা থেকে মির্জা ভিলায় পিকনিকের আয়োজন চলছে। রাইহান আর রাইসা বিকালে এসেছে। দুজনের সাথে এসেছে তার ফুপির মেয়ের সাথী। সাদাত, রাব্বি, রাইহান তিনজনে বিকালেই বাজার করে আনছে। যাবতীয় যা যা লাগে সব কেনাকাটা করেছে। মির্জা বাড়ির ছাদে সব আয়োজন করেছে। সবাই খুব আনন্দ করছে। সাদাত ছোট বক্স এনেছে, যেটা মির্জা বাড়ি সব সময় থাকে। কম সাউন্ড দিয়ে গান বাজাচ্ছে। এখন রাত ৮টা। মেয়ে কজন পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো কাটছে। রাইসা মাংস চুলায় বসিয়েছে। সাদাতদের বাড়ি মাটির চুলা আছে, যেটা ছাদে থাকে। যখন পিকনিক করা হয় তখনই বের করে। সবার আনন্দের মাঝে হঠাৎ করে হাজির হয় রিয়া। সহসা রিয়াকে মির্জা বাড়িতে দেখে সাদাতের চোয়াল শক্ত হয়ে যায়। চোখে মুখে ফুটে ওঠে রাগের আভাস। ইরা সন্ধ্যার পর থেকে খুবই খুশি ছিল, কিন্তু রিয়া আসাতে তার হাসি মুখটা কালো হয়ে যায়। রিয়াকে দেখে তুলিও অখুশি হয়। রাইহান আর রাইসা শুধু স্বাভাবিক আছে। রিয়া দৌড়ে এসে সাদাতকে জড়িয়ে ধরে বলে, সাত, কেমন আছো? তোমরা যে ঘুরতে যাবে সেটা বললে না কেন? আজ আবার সবার পিকনিক করছে। আমাকে বললে আমি সকালে চলে আসতাম। আজ যদি না আসতাম তাহলে তো জানাই হতো না।
ইরা রাগে ফুলছে, তার চোখ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে দুজনের দিকে। সাদাত রিয়াকে নিজের থেকে ছাড়িয়ে বলল, এসব কি হচ্ছে রিয়া? এভাবে হুটহাট ছেঁচড়া মেয়েদের মতো জড়িয়ে ধরিস কেন? রিয়া ন্যাকামি করে বলে, ওহ সাদ, এসব তুমি কি বলছো? আফটার অল তুমি স্টপ রিয়া, এসেছিস ভালো কথা, এভাবে গায়ে পড়ছিস কেন? দূরে সর, কাছে আসবি না। সাদাত ইরার দিকে তাকিয়ে দেখে ইরা মুখ ফুলিয়ে আছে, চোখে মুখে তীব্র রাগ উপচে পড়ছে। রিয়া সাদাতের দৃষ্টি আকর্ষণ করে ইরার দিকে তাকায়। দুজনের চাহনি দেখে রিয়ার ভিতরে জ্বলে পড়ে যায়, ইরার প্রতি আরও বেশি রাগ হয়। মনে মনে ইরার প্রতি রাগের আক্রোশ বাড়তে থাকে, তবে এখন সে কিছু করবে না। যা করার জন্য এসেছে সেটা ইরার সাথে মিশেই করবে, কিন্তু এখন তাকে ভালো ব্যবহার করতে হবে। রিয়া মুচকি হেসে ইরার কাছে চলে আসে, ইরাকে জড়িয়ে ধরে বলে, সরি ইরা ভাবি, আই অ্যাম ভেরি সরি ফর দ্যাট। তোমার বরকে আমি একটু জড়িয়ে ধরেছি বলে কি ব্যবহারটাই না করলো। এমনটা কেউ করে বলো? আমি তো তার বোন হই, বলো। বোন হয়ে ভাইকে জড়িয়ে ধরতে পারবো না? তুমি বলো। রিয়ার কথায় আশ্চর্য হয়ে যায় সকলে। ইরার মুখে অবাকের ছাপ তুলি বিড়বিড় করে বলে, শালি আবার কিছু করার জন্য এসেছে, না হলে এর মতো মেয়েরা আবার ভালো হয়? অবিশ্বাস্য, অসভ্য মেয়ে একটা। ইরা স্বাভাবিকভাবে হাসি মুখে জবাব দেয়, রিয়া আপু, বোন তার ভাইকে অবশ্যই জড়িয়ে ধরতে পারবে, কিন্তু আপনি তো তার মামাতো বোন। আপনার ভাইয়ের যদি অসুবিধে হয় তাহলে কেন আপনি তাকে জড়িয়ে ধরবেন বলুন? বোন অবশ্যই চাইবে না তার ভাইয়ের কোনো অসুবিধা হোক, তাই না? রিয়া ইরাকে ছেড়ে দেয়, ইরার দিকে তীক্ষ্ণভাবে তাকায়। মানে ইরার কথা তার পছন্দ হয়নি, মনের মধ্যে ইরার প্রতি ক্ষোভে ফেটে পড়ে। তবুও মুখে হাসি ফুটিয়ে বলে, অবশ্যই ভাবি, এমনটা আর হবে না। তোমরা যেভাবে চাইবে সেভাবেই হবে। সকলে নিশ্চুপ, সবার মাঝে কিছুক্ষণ নীরবতা চলে। রিয়া সবাইকে স্বাভাবিক করার জন্য বলল, গাইস, যা হয়েছে বাদ দাও। তোমরা তো এখন পিকনিক করছো, তোমরা যদি চাও আমি এখানে জয়েন করতে পারি, আর যদি না চাও তাহলে চলে যাব। তবুও কারোর প্রবলেমের কারণ হতে চাই না। রিয়ার কথায় ভ্রু দলা করে ফেলে সাদাত। রাব্বি ফোড়ন কেটে বলে, আমাকে একটা কথা বলবে রিয়া আপু? রিয়া হাসি মুখে বলে, হ্যাঁ, কেন নয়, বলো। তুমি জানলে কেমনে আমরা আজ পিকনিক করছি? রিয়া হালকা হেসে বলল, আরে বলো না, আমি তো জানতামই না। সন্ধ্যায় ফ্রেন্ডদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম, ওই রোড দিয়েই যাচ্ছিলাম, তখনই ফপিমনির কাছ থেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম তোমরা সবাই কি করছো, আর ফপিমনি বলল তোমরা নাকি সবাই মিলে পিকনিক করছো, তাই তো চলে আসলাম। ও, এতক্ষণ অনেক সময় ব্যয় করা হয়ে গেছে, সবাই আগের মতো কাজে লেগে পড়েছে। রিয়া দোলনায় আরামসে বসে আছে, শম্পা মির্জা বিছানায় শুয়ে আছেন। সাদাত ছাদ থেকে নেমে বাবা মায়ের অনুমতি নিয়ে রুমের ভিতর আসলো। শাহাদাত মির্জা ফাইল দেখছেন, সাদাত সোজা মায়ের কাছে বসে। ছেলেকে দেখে উঠে বসেন তিনি। সাদাত মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, তুমি রিয়াকে বলছো কেন আমরা আজ পিকনিক করছি? ছেলের কথায় তাকান তিনি, তারপর বললেন, এভাবে বলছিস কেন? আমি তো আর ইচ্ছে করে বলিনি বা ডাকিনি, ও তোদের কথা শুনছিল, তাই বললাম তোরা সবাই পিকনিক করছিস, কিন্তু চলে আসবে জানতাম না। বলছো ভালো কথা, তাই বলে বাসায় চলে আসবে? এসেছে তাও মানলাম, সবার সামনে সিন ক্রিয়েট করবে কেন? শম্পা মির্জা নরম গলায় বললেন, আগে জানলে বলতাম না, কিছু মনে করিস না বাপ, হাজার হোক ও আমার ভাইয়ের মেয়ে, আসতে চাইলে না করতাম কি করে? আচ্ছা, শুয়ে থাকো, আমি ছাদে যাচ্ছি। বলেই আমি ছাদে চলে আসি। রান্না প্রায় শেষের দিকে, মিনিট 5 মধ্যে শেষ হয়ে যাবে। রিয়া রাব্বিকে বলে, রাব্বি, তোমার উডবি ওয়াইফকে দেখাবে না? রাব্বি পানি খাচ্ছিল। রিয়ার কথায় মুখ থেকে সব পানি গিয়ে পড়ে সাথীর জামাই। সাথী চেঁচিয়ে ওঠে।
রাব্বি সরি বলে রিয়া আবার জিজ্ঞেস করে। রাব্বি মাথা চুলকে বলল, অবশ্যই দেখাবো, কিন্তু এখন না, বিয়ের দিন। রাব্বির কথায় উপস্থিত সকলেই হেসে ওঠে। রিয়া মুখ কালো হয়ে যায়। রাব্বি হাসতে হাসতে বলল, মজা করছিলাম আপু, পরে দেখাবো। রান্না শেষ হয়েছে অনেকক্ষণ হলো। বড়দের খাবার নিচে দিয়ে আসে আর বাকি কজন ছাদে মাদুর পেতে খেতে বসেছে। খাওয়া শেষে এবার গোল হয়ে বসে সবাই। রাব্বি গিটার এনে সাদাতের হাতে ধরিয়ে দিয়ে বলে, ভাইয়া অনেকদিন হলো তোমার গান শুনি না, আজকের দিনে একটা গান গাও প্লিজ। ইরা সাদাতের গান শোনার অপেক্ষায় আছে। সবার রিকোয়েস্টে সাদাত গিটার হাতে গান গাওয়া শুরু করে। চাই না তো কিছু আর এই তুই ছাড়া, তোকে পেলে পেয়ে যাই পুরোটা ধরা, এ যেন মায়ারি বাঁধনে ঘেরা, যে বাঁধন যাবে না কখনো সেরা, নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটি প্রহর, ভাবি শুধু তোকে ভেবে হয় যেন ভোর, তোকে রাখবো লুকিয়ে এই বুকেরই ভেতর, যেন তোকে নিয়ে খুব করে থাকে এই অন্তর, হয় আমি বারবার তোর প্রেমে সারখার, তবুও ডুবে যাই তোর মাঝে আমি আবার, হয় আমি বারবার তোর প্রেমে সারখার, তবু ডুবে যাই তোর মাঝে আমি আবার, নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটি প্রহর, ভাবি শুধু তোকে ভেবে হয় যেন ভোর, তোকে রাখবো লুকিয়ে এই বুকেরই ভেতর, যেন তোকে নিয়ে খুব করে থাকে এই অন্তর, তোকে রাখবো লুকিয়ে এই বুকেরই ভেতর, যেন তোকে নিয়ে খুব করে থাকে এই অন্তর, হয় হোক যা হবার লাগবে তোকে আমার, কে আছে বল, হয় হোক যা হবার লাগবে তোকে আমার, কে আছে বল, তুই সারা আগলে রাখার, তুই সারা আগলে রাখার, নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটি প্রহর, ভাবি শুধু তোকে ভেবে হয় যেন ভোর, তোকে রাখবো লুকিয়ে এই বুকেরই ভেতর, যেন তোকে নিয়ে খুব করে থাকে এই অন্তর, তোকে রাখবো লুকিয়ে এই বুকেরই ভেতর, যেন তোকে নিয়ে খুব করে থাকে এই অন্তর, তোকে রাখবো লুকিয়ে এই বুকেরই ভেতর। অনেক কষ্টে গানটা গাইলাম। আসলে আমি তেমন করে গান গাইতে পারি না, জানি না কেমন হয়েছে। তবে ভুল ভ্রান্তিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? ধন্যবাদ। সাদাত ইরার দিকে তাকিয়ে গান গাওয়া শেষ করে। পুরোটা সময় দুজন একে অপরের দিকে তাকিয়েছিল। সবাই হাততালি দেয়। গানটা শুনে রাব্বির চোখের কোণে পানি জমা হয়। ভীষণ ইচ্ছে ছিল প্রিয় মানুষকে লুকিয়ে রাখার, সব কিছু তার চাওয়া পাওয়ার বাইরে। চাইলেও কখনো আর সম্ভব হবে না। কেউ দেখে ফেলার আগে রাব্বি দ্রুত চোখের পানি মুছে ফেলে, কিন্তু কেউ না দেখলেও একজন দেখে ফেলে ঠিকই। সে হলো সাথী। সবাই সাদাতের গানের প্রশংসা করে। সাথী রাব্বির কাছে সরে এসে ফিসফিস করে বলে, আপনি কাঁদছেন? সাথীর কথাই চমকে ওঠে রাব্বি। নিজেকে সামলে হালকা হেসে বলল, আরে না, কাঁদবো কেন? তাহলে আপনার চোখে পানি কেন? কই পানি, চোখে একটা পোকা গেছিল, চোখ ডলা দিছি তাই পানি বের হচ্ছে। সাথী একটু হাসলো, তারপর বলল, আপনি কেন কাঁদছিলেন আমি কিন্তু জানি। রাব্বি চমকে উঠল। সাথী রাব্বিকে আরেকটু ভড়কে দেওয়ার জন্য বলল, আমি কিন্তু সবটা জানি। রাব্বি আমতা আমতা করে বলল, তুমি কি বলছো? সব জানো মানে? কি জানো? কিভাবে জানো?
পরে বলবো।